বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখনো সেইভাবে স্থিতিশীল হয়নি। যেমন ভোট কবে হবে সেই নিয়ে কোনো দিশা নেই, একইভাবে নতুন রাজনৈতিক দল নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাপ্রধানের বার্তায় রীতিমতো বাংলাদেশের সামরিক শক্তি কতটা এবং কিভাবে তা আগামী দিনে আরও শক্তিশালী হবে তার একটা রূপরেখা সুস্পষ্টভাবে সামনে চলে এলো। তাহলে বলা যেতেই পারে যে এই ঘোষণার পরে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে নতুন করে উন্মাদনাও তৈরি হয়ে গিয়েছে। তিনি বলেন যে আধুনিক অস্ত্রে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কি বলছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, শুনবো এবার। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আপনারা সকলে অবগত আছেন, একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সংযোজন সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। যুব উপযোগী ও আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে এবং আত্মনির্ভরতাও অনেকাংশে বৃদ্ধি পাবে। কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। পেশাগত দক্ষতার পাশাপাশি একটা সুন্দর জীবনমানও আমাদের সকলের কাম্য। আমি যে কোনো কণ্ডালমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। এ বিষয়ে আমি রেজিমেন্টের সকল সদস্যদের সহযোগিতা কামনা করছি। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। তার বক্তব্যে একটা কথা স্পষ্ট যে আগামী দিনে যুদ্ধের জন্য একেবারে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বাংলাদেশে। তাদের সেনাবাহিনীকে যেমন পরোক্ষভাবে প্রস্তুত থাকতে বলেছেন তিনি, একই সঙ্গে তাদের সেনাবাহিনী আগামী দিনে কি করবে সেই বিষয়টাও পরিষ্কার করে দেন তিনি। তাহলে কি ভারতের সঙ্গে আমেরিকার বৈঠকের পরই তৎপরতার সঙ্গে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে? সেটাই এখন প্রশ্ন। এর আগেও নিজের দেশের হয়ে অরাজক পরিস্থিতির মধ্যে গলা ফাটিয়েছিলেন সেনাপ্রধান। তিনি বলেছিলেন, কিছু হলে আমরা দেখব, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। তার সতর্ক বার্তায় রীতিমতো ভারতের চর্চাও শুরু হয়ে গিয়েছিল। তিনি আরও বলেন, হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে দেশবাসীকে সতর্ক করলেন বাংলাদেশ সেনাপ্রধান। তখন চর্চা শুরু হয়েছিল যে তাহলে কি এবার বাংলাদেশের সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে? বাংলাদেশ সেনাপ্রধানের সেই হুঁশিয়ারি শোনাই একবার, শুনুন। আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে।
প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক, সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখনো পর্যন্ত সেইভাবে স্থিতিশীল হয়নি। যেমন ভোট কবে হবে সেটা নিয়ে কোনো দিশা নেই। একইভাবে নতুন রাজনৈতিক দল নিয়ে একদম রাজনৈতিক চর্চা এক প্রকার তুঙ্গে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাপ্রধানের বার্তায় রীতিমতো বাংলাদেশের সামরিক শক্তি কতটা এবং কিভাবে তা আগামী দিনে আরও শক্তিশালী হবে তার একটা স্পষ্টভাবে রূপরেখার সামনে চলে এলো। তাহলে বলা যেতেই পারে যে এই ঘোষণার পরে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে নতুন করে উন্মাদনাও তৈরি হয়ে গিয়েছে। তিনি বলেন যে আধুনিক অস্ত্রের সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তার বক্তব্যে একটা কথা স্পষ্ট যে আগামী দিনে যুদ্ধের জন্য একেবারে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বাংলাদেশ। তাদের সেনাবাহিনীকে যেমন পরোক্ষভাবে প্রস্তুত থাকতে বলেছেন তিনি, একই সঙ্গে তাদের সেনাবাহিনী আগামী দিনে কি করবে সেই বিষয়টিও পরিষ্কার করে দেন তিনি। তাহলে কি ভারতের সঙ্গে আমেরিকার বৈঠকের পরই তৎপরতার সঙ্গে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।